37-38 বছর হয়ে গেছে। তো এটা তো ইউ বিকাম ফসিলাইজ। এখান থেকে বের হয়ে আসার জন্য আপনাদের মতন ইয়াং মানুষ দরকার। আমরা তো খালি শুনতে থাকি বিভিন্ন থেকে আইডিয়া যা কিছু পাওয়া যায়, কত জায়গায় ফেল করলাম, কত জায়গায় সফল হলাম, এটা পরবর্তীতে যেগুলো ডিসকাস করবো ওখানে বলবো। আপাতত অতটুকু বলে বলি, সিলেট 4 থেকে এই 7 বার নির্বাচিত। আর পরবর্তী এখন আমার আপা এখানে কৃষক লীগ যেখানে আছে, গতকালকে সিলেটে আর সুনামগঞ্জে যে আকারে শিলাবৃষ্টি পড়েছে আপনার টেনিস বল সাইজের, ওখানে কিন্তু কৃষকরা কিন্তু একেবারে শুধু কৃষি না, মানে ওদের ঘর বাড়িও অনেকটা কিন্তু আপনি এখানে এটা হলো আমার পরবর্তী। আপনাকে যাই হোক আপনাদের সাথে পরবর্তী আরো কিছু, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার পরিচয়টাও দেই, সবাই তো পরিচয় দিল, আমারটাই দেওয়া হয়নি। আমি মাহজুবিন খালেদ, 2014 থেকে 2018-তে সংসদ সদস্য ছিলাম for the Bangladesh Parliamentary Caucus on Migration and Development, BDP-CMD 2024। প্রত্যেকটা বিষয়ে আমাদের প্রোগ্রাম থাকে, সো এটা ছিল আমাদের স্ট্র্যাটেজিক প্ল্যানিং। আমরা নেক্সট 5 ইয়ার্স কি করব, এটা কিছুদিন আগে ছিল যে অনেকেই বিদেশে স্মাগল হয়ে চলে যাচ্ছে, তো সেই ব্যাপারে আমরা একটা একটা প্রোগ্রাম করেছিলাম। এটা হলো যে সার্টিফিকেট কোর্সটা যেটা আমরা করেছিলাম, বিকজ এভরি উইকই আমাদের একটা প্রোগ্রাম থাকতো। সো দিস ইজ দ্য ভার্চুয়াল ইভেন্ট। নাই বা প্ল্যাটফর্ম নাই, সেটা আমরা চেষ্টা করছি এবং কথা বলছি। তাছাড়া আমরা মিলে একটা যদি রিজনাল ককাস করা যায় একই বিষয়, সেইটার কাজ করছি আমরা। এবং আমরা বাট আমাদের ইচ্ছা আছে এটা অন্য যারা সাউথ এশিয়ান এমপি আছে কাছে তো আমরা যাই না। এই করতে করতে অনেক দিন পরে এসে আমরা চিন্তা করলাম যে যাই না, আপনারা যারা পার্লামেন্টের মেম্বার্স তারা তো একটা কনস্টিটিউয়েন্সিতে থাকেন, জনগণ আপনাদেরকে ভোট দেয়। সিএসও বলি, এনজিও বলি, আমাদের কাজ তো সেটা না। তো সুতরাং আমরা চিন্তা করছি বিষয়টি বাংলাদেশে সবচেয়ে বড় বিষয়। অনেকদিন থেকে রেমিটেন্স ছাড়াও লোকের জন্য চালও কিনতে হয় না, কোনো কিছুই আমাদের এখানে ইভেন কি তারা কিছুই তো গ্রহণ করে না দেশের জন্য। তো এটা একটা বড় কন্ট্রিবিউশন। তারপরে তারা আবার নিজেদের খরচে যায়, নিজেদের মাথার ঘাম পায়ে ফেলে টাকা পাঠায়, কোনো ইনভেস্টমেন্ট সরকারের নাই। এই যে মন্ত্রণালয়ে যে দেখেন এখানে 2700 কোটি টাকা দেওয়া হয়, তার 500 কোটি টাকা হলো আপনার রেভিনিউ বাজেট, আর টিটিসি তৈরি করার জন্য আরও 300-400 কোটি টাকা। এছাড়া কোনো টাকা কিন্তু সরকারকে ইনভেস্ট করতে হয় না এই প্রবাসীদের জন্য। তো এই প্রবাসীরা দিচ্ছে কিন্তু সব দিক থেকে। সুতরাং সেই কথাগুলি আপনাদের সংসদের ফ্লোরে দাঁড়িয়ে একমাত্র আপনারাই বলতে পারেন। এবং শুধু তাই না, এটা দেশে এবং বিদেশে সেখানেও আপনাদের রিপ্রেজেন্টেশনটা খুব গুরুত্ব সহকারে দেখা হয়। মাহজুন বাবা বললেন আমরা যখন কাজ শুরু করার পরে ইন্টারন্যাশনাল লেভেলে, কারণ আমরা লক্ষ্য করেছি যে কিছু কিছু বিষয় আছে যেটা মানে সরকারও বাইল্যাটারালি যেটা সমাধান করতে পারে না, সেটা কিন্তু সেটা মাল্টি লেভেলে নিয়ে যেতে হয়। এই যে আজকে গ্লোবাল ফোরাম, রিজিওনাল ফোরাম, সেখানে যে কথা বলা, সেটা কিন্তু সরকারকে সহায়তা করা। কারণ সৌদি আরবে একটা সমস্যা হচ্ছে, সেই সমস্যাটা সৌদি আরবে সরাসরি বাংলাদেশ সরকার উত্থাপন করতে পারে না, তাহলে তাদের যে ওখানে 25-26 লক্ষ লোক থাকে তাদের উপর একটা সমস্যা হয়। এই জন্য যদি আমি এই ইস্যুটাই গ্লোবাল ফোরামে নিয়ে যে কথা বলতে পারি, তো সে জায়গাতে একটা মাল্টিলেটারাল একটা আসে, এবং সেখান থেকে যে রিকমেন্ডেশনগুলি আসে সেগুলি আবার দেশের সরকারের উপরেই বর্তায়। সরকারও বলতে পারে যে এই প্রেশারটা তো আমাদের সব জায়গাতেই থাকে।
তা আমি বেশি কিছু বলবো না, আমি সবাইকে স্বাগত জানাবো, কারণ কি কথা বলবো, আমার সব ওস্তাদরা এখানে, বিশেষ করে যে পিছনে বসে আছেন প্রফেসর শহীদুল হক, আপনারা অনেকেই চিনেন, উনি পররাষ্ট্র সচিব ছিলেন। কিন্তু আমরা যখন এই যে ওয়াইআরবির কাজটা শুরু করি সেই 1997, তখন উনি ছিলেন আইএমের বাংলাদেশের চিফ। 2000 সন থেকে আমরা ওইখান থেকে শিখতে শিখতে আন্তর্জাতিক পর্যায়ে যত কিছু আমরা শিখেছি, এবং তাদের সহযোগিতায় আমরা সাহস পেয়েছি যে আপনাদের মতো প্রতিনিধিকে কাছে নিয়ে আসা, সংগঠিত করা। এবং আমি সত্যি আনন্দিত যে বাংলাদেশে যতগুলি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, যতগুলি এনজিও বা সিভিল সোসাইটি অর্গানাইজেশন এই মাইগ্রেশন নিয়ে কাজ করে, আমরা তাদের সবার সাথে কাজ করি। এখানে আমাদের কোনো রকম বিরোধ নেই কারোর সাথে, এবং এই ককাসের মেম্বারদেরকেও তারা ইনভাইট করে দেশে এবং বিদেশে। যখন বিদেশে কোনো প্রোগ্রাম হয় সেখানেও তাদেরকে ইনভাইট করে, দেশের প্রোগ্রামে ইনভাইট করে। এই জন্য আমরা এটাকে ওপেনই রাখি। আমরা শুধুমাত্র তাদের চাহিদা অনুযায়ী আমাদের পার্লামেন্টের ককাসকে ওইটুকুই সহায়তা করি। আমার বিশ্বাস যে আগামীতে যে নতুন পার্লামেন্ট হয়েছে, আমি প্রথমেই আমার পরিচিতি বক্তব্যে বলেছি যে আমি 4 জন আপাকে ইনভাইট করেছি, যদি লিটা আপা রেফারেন্স দিয়েছিল। 4 জন আপা আজকে এখানে এসছেন, তার মানে তারা এইটার গুরুত্বটা বুঝতে পেরেছেন, যে প্রবাসীদের যে কান্না, তাদের যে মহিলাদের কান্না, পুরুষদের কান্না, তাদের কথাগুলি তো সব জায়গায় বলতে হবে, বিভিন্ন ফোরামে বলতে হবে, সংসদে বলতে হবে। সুতরাং সেই জায়গাটায় আপনারাই তো কথা বলেন, আপনারাই জনপ্রতিনিধি, আপনারা যেভাবে সুন্দর করে বলতে পারেন, আমরাও তো সেভাবে বলতে পারি না। সুতরাং আমরা আশা করব ভবিষ্যতে আপনাদেরকে সামনে নিয়ে কাজ করা। আর যারা পুরনো আছেন, এই যে অ্যাডভোকেট সৌরভ ভাই, উনি কিন্তু সে বহু পুরনো, ইসরাবিল ভাই ওনাদেরকে ধরে নিয়ে এসছেন। ইসরায়েল ভাইকে আমি স্মরণ করি, আল্লাহ তার আত্মার মাগফিরাত কামনা করুক। উনি কিন্তু একেবারে চেয়েছেন যে শ্রমিকের অধিকার, শ্রমিকের অধিকারটা প্রতিষ্ঠা হোক, সে নির্লজ্জ চেষ্টা করেছেন আপনাদেরকে নিয়ে। আর আমি সর্বশেষ বলবো যে আমাদের আজকে প্রধান অতিথি, যিনি আপনি জানেন 7 বারের জনপ্রতিনিধি, যেদিন উনি এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, আমরা যখন প্রথম গিয়েছি তখনই এক কথা যে আমার দুয়ার সবার জন্য খোলা, আপনারা সবসময় আসবেন, সব বিষয়ে আলোচনা করবেন। এত বড় মনের মানুষ আমরা আসলে দেখি নাই। যখনই দরকার পড়েছে গিয়েছি, তবে তারও লিমিটেড কিছু ক্যাপাসিটি, যেটা আমরা বলবো, সেই জন্যই আমরা বলি যে এখানে মাল্টি স্টেক হোল্ডার সাপোর্ট এই জায়গাটা দরকার। সবার মিলে এই মন্ত্রণালয়ে এখন যে আছেন, তারপরে এখন উনি স্ট্যান্ডিং কমিটির চেয়ার হয়েছেন, ওনার দায়িত্ব একেবারে মন্ত্রী সে তো কম না কিন্তু। সুতরাং আমরা মনে করি ওনাকে আমরা সাথে পাবো, এবং আমরা যে ইস্যুগুলি আসবে সামনের দিকে আমরা সবাই মিলে সেই নিয়ে কথা বলবো। এবং সাথে আমাদের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বললাম, এখানে আইএলওকে দেখছেন, আইএমকে দেখছেন, হ্যাঁ, এবং তারা অন্যান্য সংস্থা, তারাও চাচ্ছে যে বাংলাদেশ একটা উদাহরণ হয়ে থাক। এবং সেটা উদাহরণ যে গ্লোবাল ফোরাম মাইগ্রেশন ডেভেলপমেন্ট, GCM, এইসব জায়গায় বাংলাদেশের এই পার্লামেন্টারিয়ানরা যেই কথা বলে। আজকে IPU, ইন্টারন্যাশনাল পার্লামেন্ট ইউনিয়ন, তারা বলছে যে আমাদের মধ্যে একটা ককাস করা দরকার মাইগ্রেশনের, এবং এটা বাংলাদেশকে লিড নিতে পারে, এবং সাউথ এশিয়ান ককাস বাংলাদেশ লিড নিতে পারে। আমরা নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান সব জায়গা থেকে এনেছি। আমাদের মাঝে সম্মানিত অতিথি, আমাদের পার্লামেন্টারিয়ান ককাসের সম্মানিত অ্যাডভাইজার এবং গত পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির চেয়ার ব্যারিস্টার আনিসুদ্দিন মাহমুদ স্যার চলে এসছেন, এবং উনিও আমাদের এই ককাসের প্রথম লগ্ন থেকে এখন পর্যন্ত যুক্ত আছেন, এবং সবসময় ওনার সহযোগিতা এবং ওনার যে ধরনের দিক নির্দেশনা আমরা পেয়ে থাকি। এখন উনি আবার আমাদের উপনেতা বিরোধী দলীয়, এবং সেখান থেকেও তারা কথা বলেন। তো সুতরাং আমার মনে হয় আজকে সবার গাইডেন্সে, সবার উপদেশে আমাদের ককাসটাকে আমরা আরো বেগবান করতে পারবো, এবং সামনের দিকে আমরা একসাথে আরো কাজ করতে পারবো। সবাইকে অনেক ধন্যবাদ। Honorable former minister here and all respected Micans there. So thank you so much for giving this platform for ILO to sit with you, lawmakers, country, at least
for a couple of decades, Bangladesh will continue to be a labor sending economy, and we have duly recognized that Bangladesh vision become a high skill labor sending economy going forward. So this is something that ILO is ready to join hands with the Bangladesh, with the lawmakers, with the private sector and workers to make Bangladesh a high skill labor sending economy. So standing here, I feel really proud and privileged to put forth a couple of points, couple of our requests for your general consideration when you are pursuing the lawmaking or you are pursuing the regulations and lawmaking process in the country. First and foremost, as we have been discussing for so long time and we have been witnessing that fair recruitment and recruitment related issues for is a bit an embarrassment for the country in the face of high cost of migration and also looking to the challenges associated with advocate for such a right for migrant workers in the destination country. That's why our emphasis in reintegration project or in reintegration initiative is to have those institution, policies and process conducive so that migrant workers carry their unemployment insurance, carry their maternity protection insurance, carry their employment injury insurance from their destination when they come back to home. Again from home, when they remigrate, they can carry. That portability of social insurance mechanism, social security mechanism is high on priority for ILO when you talk about the reintegration. Reintegration is not just about livelihood and economic opportunity for returning migrants. It's also about carrying those mechanism and process for migrant workers from destinations to home country and home country to destination so that that process flow works smoothly. And let me remind here to honorable lawmakers here, Bangladesh is preparing for revisiting its national social security strategy 2015. It was designed in 2015. There has been some remarkable progress on it. Now is the time that country is preparing to revisit national social security strategy so that it's an opportune moment for country, for the lawmakers to invest some focused attention in looking into social security provision for migrant workers, both in home as well as the destinations. So coming back to the destinations, also ILO is keen on three aspects of the labor migration. One is ILO sees labor migration as a source of employment, and we want to make it more opportunity employment by providing skills, by promoting skill migration. That's why we are working on something called talent partnership. We are signing some agreement with some of the European countries on sending skilled labor migration trend here in Bangladesh and to those European countries. Another is social protection. I just explained the portability of the social protection, social insurance mechanism. And third one is labor protection. Looking into labor standard as a custodian for the labor governance and labor standard globally, we also view that migrant workers' right at work in the destination countries. So we are very much interested to look into the protection aspects, rights and welfare of the migrant workers in the destinations. We are discussing bilaterally also with some of the destination countries. We are elevating that protection of workers agenda in different forums, in the UN forum, in the forum like this, and also in the international forum wherever we discuss the migrant workers' right and welfare. So with this, I again affirm ILO's commitment and continued engagement in the aspects of the labor migration, and we still want to see these three aspects: employment aspects, social protection aspects, and right of the migrant workers aspects flagged up and honored in different countries and different fora in the world. Thank you so much for this opportunity to speak. Thank you. Thank you so much. Again, good afternoon. সবাইকে আমার পক্ষ থেকে নাও। I am here from the Embassy of Switzerland. I have been working on migration for more than 1.5 decades now, and এই সময়ের মধ্যে আমি যা শিখেছি সেটা গত 13 বছর ধরে। আর এই 13 বছরে one thing that I've learned is that একটা হতে পারে আমরা 1990s এর মডেলে লাইভলিহুড করি,
মানুষজন, সেটা হচ্ছে সিস্টেম চেঞ্জ, which is why we are here to make to see whether a dialogue will facilitate this system change. For us, system change is of utmost importance. System ta amra kibabe change korte pari. Of course, amra technically support the, for example, through ILO to draft policies, to draft rules, to hold consultations. But etar pore actually amader aotaয় আর কিছু থাকে না. Then it's up to you, the policymakers of the country, to decide how you want to take this forward. Very soon, Bangladesh is going to be graduating from from a less developed country to a middle-income country, and when that happens, aid, of course, কমে যাবে. Just আপনাদেরকে reintegrationের সেক্টরের এক্সাম্পল যদি দেই, forget migration, I'm talking about reintegration. শুধু ডেভেলপমেন্ট পার্টনারদের কাছ থেকে প্রতি বছর 1500 কোটি টাকার বেশি আসে। এই টাকাটা যে খরচ হচ্ছে, পার্ট অফ ইট ইজ আ লোন ফ্রম দ্য ওয়ার্ল্ড ব্যাংক অফ 50 মিলিয়ন ফ্রম দ্য ওয়ার্ল্ড ব্যাংক, যেটা সরকার নিয়েছে, which means this will eventually have to be repaid to the World Bank. My question is, how are we implementing this project? Not just that project, but how are we implementing this project by ILO? We have partnership with IOM, with UN Women. There are multiple small donors. How are these projects running? You are in a position to ask, how are these projects running? Without a reintegration policy, without having a focused understanding of what we are going to do and how we are going to do and who's going to do, unfortunately this money will not be well used. At the end of the day, হ্যাঁ, আমরা অনেকজনকে টাকা বিতরণ করব, অনেকজন হয়তো বা কিছু দক্ষতা পাবে, অনেকজন হয়তো বা কিছু ব্যবসা শুরু করবে, কিন্তু এটা যে টিকে থাকবে, এটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট হবে না। And Switzerland works for sustainable development, and I think we are all party to the SDGs. আমরা সবাই SDGs সাইন করেছি। We all want sustainable development. পরবর্তীতে যদি কোনো ডেভেলপমেন্ট নাও থাকে, বাংলাদেশে যেন এই উন্নয়নটা টিকে থাকে, টেকসই হয় যেন, আমরা এটাই আশা করছি। And I am here to learn and to see the dialogue between the standing committee and the caucus today, and that's my role. Thank you so much. হ্যাঁ, আপনারা বলেন আপনারা কি এক্সপেক্ট করছেন ককাস থেকে এবং কি ভবিষ্যতে দেখবেন। আমি মনে হয় প্রথম স্টার্ট করি শহীদ। আমরা মানে যাদের ফোরাম তাদের কাছ থেকে আগে শুনি, তাই না? সংসদীয় কমিটির সভাপতি, আমাদের এখানে উপস্থিত আছেন জনাব আনিসুল ইসলাম মাওলিক, স্মৃতি, কৃষক লীগ, সবাই আমার খুব ক্লোজ। আমি এটার প্রথম যখন বিষয়, তার সঙ্গে আমরা অনেক কাজ করি, কোনো দায়িত্ব বোধহয় এখন আর তেমন পাওয়া যাবে না। তো ককাস একটা নতুন, এই প্রথম ডাকলো আমাদেরকে, রোজার দিন সবাইকে রমজানুল মোবারক শুভেচ্ছা। তো এই নিয়ে বেশি না, লক্ষ লক্ষ লোক এই বাংলাদেশের ঘন বস্তিপূর্ণ এলাকা, এই দেশের কর্মসংস্থান অনেক কম, সেই জন্য এদেশের মানুষ সবসময় বাইরে বিদেশে যাবেই, এটা থাকবেই। এই মাইগ্রেশন, এইটা নিয়ে আমাদের কাজ করতে হবে, এটার সমস্যাগুলির সমাধান খুঁজতে হবে, করতে হবে। সমস্যা অনেক আছে, আমরা এই নিয়ে সংসদে অনেক কথা বলেছি, সংসদে অনেকবার বক্তব্য দিয়েছি। বিদেশে তাদের যে সমস্যা, বর্তমানে 10 লক্ষ মহিলাই শুধু বাইরে কাজ করছে, তাদের যে সমস্যাগুলি, এগুলি তো আপনারা সবাই দেখেন, ফেসবুকে, টিভিতে দেখছেন কিভাবে তারা মানে কষ্ট করে বিদেশে গিয়ে। আমার সবচেয়ে খারাপ লাগে যখন টিভিতে দেখা যায় মানে ভূমধ্য সাগরে সব মানে এই মারা যাচ্ছে, হাজার হাজার লোক মারা যায়, তারা কি করে যায় ওইভাবে? এটা কি করে বন্ধ করা যায়? এত করুণ মৃত্যু, যাই নেই, এত গভীর সমুদ্রের মধ্যে সব ঝাঁপ দেয়। হ্যাঁ, আগে তো জীবন, তারপরে জীবিকা, কিন্তু তারা জীবনের কথা চিন্তা না করে জীবিকার জন্য এই যে যায়, এগুলি বন্ধ করতে হবে। আমরা এগুলি সহ্য করতে পারি না অনেকেই। এগুলি গ্রামে গঞ্জে কিভাবে, কোন দালালরা এগুলি পাঠায়, এদের খুঁজে বের করে সরকার বা গ্রামে যারা কমিটি করে
এদেরকে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। কিভাবে ওরা পাঠায় তো আমাদের এই দেশের লোকেরাই, তারা টাকা পয়সা নিয়ে পাঠায়। এগুলি দিন দিনই বাড়ছে। এগুলি বন্ধ করার জন্য আমি আমাদের আজকে যারা আছেন ককাস, এগুলি নিয়ে আইন যেগুলি হচ্ছে, আমরা সংসদে অনেকবার অনেক আইন কানুন করেছি, মানে নিয়ে বক্তব্য দিয়েছি। আইনগুলি হয়, আইন হলে কি হবে, এটা বাস্তবায়ন করা হয় না। ওই আইন করলে ওই কাগজে কলমে থাকে, এটা হয় কি না এটা দেখার মতো তেমন কোনো কিছু পরে দেখা যায় না যে আইনগুলি বাস্তবায়ন করা হয় না। হইলেও এটা কেউ কেয়ার করে না, যার যার মতো চলছে। তো যাই হোক, এই ককাস এই সমস্যাগুলির সমাধান করার জন্য মাঝে মধ্যে আমাদেরকে ডাকে, আলোচনা হয়, কাজও হয়। কাজ যে হয় না তা না, এখানে অনেক বড় বড় সব নেতারা আছেন, আর যারা বলবেন তারাই বলতেই একটা জিনিস হয়ে যায়, অনেক কিছুই হয়। তো আমাকে এখানে ডাকার জন্য আর কিছু সুযোগ দেওয়ার জন্য, কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকে যারা এখানে আমাদের আছেন উপস্থিত, আমাদের এই স্ট্যান্ডিং কমিটির সভাপতি যিনি বৈদেশিক মন্ত্রণালয়ের ইমরান ভাই আছেন, আমাদের সম্মানিত বিরোধী দলীয় নেতা উপনেতা জনাব আনিসুল ইসলাম মাহমুদ, স্মৃতি, সবাই আমার কলিগ পুরানো। আর মেহজামিন অনেক পরিশ্রম করে আমাদেরকে প্রায় এই মিটিংটা করেন। যারা আছেন আমাদের সাইফুল ভাই, অনেকেই পুরানো, যারা এটার সংগঠনের সঙ্গে জড়িত, তারা অনেক পরিশ্রম করেন বলে আমরা এটাকে কাজ করার সুযোগ পাচ্ছি, কথা বলার সুযোগ পাচ্ছি। আমরা আশা করি আগামীতে এটা আরও আমাদেরকে নিয়ে মিটিং করবেন এবং প্রবলেমগুলি কীভাবে সলভ করা যায় আপনারা বলবেন, আমরাও বলবো। এভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। এখন আমি সোহরাবউদ্দিন এমপি, তাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। সাবেক মন্ত্রী এমপি মহোদয়গণ, সচিব মহোদয় অত্যন্ত দক্ষ, শহীদুল সাহেব এবং অন্যান্য। এখানে আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম এবং আমি মেইনলি একজন আইনজীবী। আমি ট্যাক্স অ্যান্ড কোম্পানি ম্যাটারকে নিয়ে কাজ করি। আমি ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন বারবার নির্বাচিত সভাপতি ছিলাম। বর্তমানে আমি হোল বাংলাদেশের ট্যাক্স লয়ার্স অ্যাসোসিয়েশন, যা সেন্ট্রাল কমিটি, এটা আমি প্রেসিডেন্ট হিসেবে কাজ করে আসছি। আমি 14তে এমপি থাকা অবস্থায় মাহাজিবিন আপা আমার সাথে ছিলেন এবং আমাদের সাবেক যে মন্ত্রী এবং বর্তমানে মন্ত্রী আছে আমাদের দীপমণি আপা, তিনি আমাদের কমিটির চেয়ারম্যান ছিলেন। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে থাকার কারণে বিদেশে যাওয়ার অনেক সুযোগ হয়েছে, অনেকবার গেছি, অনেক দেশে ঘোরার সুযোগ হয়েছে এবং আমরা একসাথে কাজ করেছি। এবং আমার মনে হয় যে জেবিনা পাইটা হয়তো এখন বলেন নাই যে আমরা যে সারা ওয়ার্ল্ডে যে আমাদের শ্রমিক যারা ছিল তাদের সবার জন্য আমরা পাসপোর্ট তাদের হাতে হাতে পৌঁছিয়ে দেওয়ার জন্য একটা প্রক্রিয়া আমাদের সময় হয়েছে এবং অনেক কাজ করার সুযোগ হয়েছে। তো যাই হোক, আজকে ইসরাফিল ভাই, ওনার আত্মার শান্তি কামনা করি, ওনার সাথে অনেক কাজ করার সুযোগ আমার হয়েছে এবং অনেক ভালো মানুষ, ওনাকে নিয়ে এই ককাসের অনেক কাজ করার সুযোগ হয়েছে। আজকে আমি অত্যন্ত আনন্দিত যারা আজকে জেবি নেবা সহ যারা আজকে আবার উদ্যোগ নিয়েছেন ককাসকে আবার পুনর্গঠন করার জন্য, আমি তাদেরকে সাধুবাদ জানাই। যদি আমাদের মতো নিতান্ত কর্মীকে রাখার প্রয়োজন মনে করেন, আমরা ইনশাল্লাহ, আমি ব্যক্তিগতভাবে ককাসের সাথে কাজ করতে আমি আগ্রহী। সম্মানিত ভাইরা, আসলে অনেক বেশি হয়তো আমরা একসাথে কাজ করি না বলে হয়তো জানিও না, যেহেতু আমাদের দক্ষ সাবেক মন্ত্রী ইমরান ভাই আছেন। আমার দুই একটা জিজ্ঞাসা আমার জানার জন্য যে আজকে সারা পৃথিবীব্যাপী আমাদের এই যে ওয়ার্কার যারা আজকে, মানে আমাদের যারা লেবার যারা আছে, তাদেরকে পাঠানোটা এটা একটা
ওপেন করা দরকার। আবার কোথাও কোথাও আছে, আবার দেখি কোথাও কোথাও কোনো কোনো দেশে নাই এবং এটা নিয়ে কোনো কাজও করা হয়নি। আজকে দেখি ছোট দেশ থাইল্যান্ড, ভিয়েতনাম অ্যান্ড মায়ানমার, এই সকল দেশে কিন্তু আমাদের লোকের বেশ ডিমান্ড আছে বলে আমি জানি, এবং অনেক আগ্রহী লোক আছে তাদেরকে পাঠানোর বা তারা যাওয়ার, কিন্তু এগুলো নিয়ে বারবারই বিভিন্ন পলিসিতে বাধাগ্রস্ত করা হয়। GTG, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, যখনই কোনো কিছু একটু সমস্যা হয়ে যায় অথবা পাঠানো তাদের কোনো ইচ্ছা না থাকে, তখন এর একটা জুড়ে দেওয়া হয় যে জিটিজু করতে হবে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট করতে হবে, এন অনেক কেউ কিছু করতে পারবে না। আমি জানি না এই ব্যবসাটা এটাকে মানে যদি ওপেন করে দেওয়া হয় ক্ষতিটা কী আছে। আপনারা যারা পাঠাবে, যারা ইন্টারেস্টেড পার্টি, তাদেরকে কীভাবে কন্ট্রোল করা যায় এগুলোর ব্যাপারে গভর্নমেন্ট চিন্তা করুক, তারা যাতে কোনো ধরনের এখানে করাপশন করতে না পারে। সেই জন্য যা আইন করার দরকার পার্লামেন্টে করেন, ককার্স আপনারা পরামর্শ দেন, কিন্তু কোনো কোনো দেশে যাইতে পারবে, কোনো দেশে যাইতে পারবে না। এই জন্য তাদের আটকানোর জন্য গভর্নমেন্ট টু গভর্নমেন্টের একটা পলিসি এখানে অ্যাডপ্ট করা হয় কেন, এটা আমার একটা জিজ্ঞাসা বিনয় সহিত। এটা যদি আপনি বলেন তাহলে আমি মানে আপনাকে ধন্যবাদ জানাবো। সম্মানিত ভাইরা, এখানে কিন্তু বারবারই বাজেটের কথা আসছে। বাজেট নিয়ে কিন্তু আমরা সংসদে কথা বলি, কিন্তু এই বাজেটের সাথেও ককার্সের যে সম্পর্ক আছে এটা কিন্তু আমরা বলতে চাই না বা পারি না। বাজেট আজকে এই যে দেশে নাই, ডলার সংকট, এই ডলার সংকটের পিছনে কী কারণ, এবং মানি লন্ডারিং চলছে। মানি লন্ডারিংও নিয়ে আমার মনে হয় যে ককার্সের কাজ করার সুযোগ আছে এবং দেশের স্বার্থে করা উচিত। এই মানি লন্ডারিং নিয়েও কিন্তু কোনো কথা কেউ বলে না। আবার কোনো কথা বললেও এগুলো কিন্তু সংসদে শুধু বলা হয়, কিন্তু এগুলোর ব্যাপারে কার্যকরী কোনো ভূমিকা নেওয়ার পিছনে কোনো শক্তি নেই। আমার অভিজ্ঞতা থেকে বলছি, এমনও হয় যে যখন বাজেট সেশন চলে তখন বাজেটের সম্পৃক্ত যে ব্যক্তিরা যারা আছেন, বিভিন্ন মিনিস্ট্রি বলেন বা বোর্ড অফ রেভিনিউ, তারা কোনো লোকও কিন্তু থাকে না শোনার জন্য। তাদের বিরুদ্ধে কী আলোচনা হইতেছে, তাদের পক্ষে কী আলোচনা হইতেছে, এইসব নিয়ে কিন্তু কেউ কোনো মাথা ব্যথা নাই, কেউ চিন্তাও করে না। আমার মনে হয় যে এইটাও কিন্তু আজকে আমাদের, যদিও ককার্সের সবাই বলছি, আমার মনে হয় যে অনেক সংসদ সদস্য আছেন, আমাদের এটা কিন্তু আজকে ভাবতে হবে যে সংসদ বলি, অন্য যে কোনো ধরনের পলিসি মেকিং, আমরা আইনের কথা বলি, যদি শোনার ওই রূপ না থাকে তাহলে তো এটি ইমপ্লিমেন্ট হবে না। ফখরুল ভাই আছেন, খুব অভিজ্ঞ পার্লামেন্টেরিয়ান। তো এখন আমাদের এইখানে কথাগুলো যদি না কেউ কোনো গবেষণা না করে, চিন্তা না করে, কে কী বললাম, ভালো বলি খারাপ বলি, আমরা তো বলতেছি, এগুলো নিয়ে কাজ করার কিন্তু পিছনে কোনো লোক নাই। এটা নিয়ে আমাদের একটু ভাবার দরকার। আজকে যারা মানি লন্ডারিং কথা বলছি, মানি লন্ডারিং এর ভিতরে কি আছে? মানি লন্ডারিং এরকম খুব ভালো ভালো কথা বলে মানুষকে উপদেশ দিয়ে এই মানি লন্ডারিং বন্ধ করা যাবে না। মানি লন্ডারিং বন্ধ করতে না পারলে আপনার সেই আজকে ডলার সংকট বলেন, অর্থনৈতিক সংকট, এগুলো চলতেই থাকবে। সুতরাং মানি লন্ডারিংয়ের পিছনে কাজ যে আজকে দেশের সবাইকে গলা টিপে ধরতেছেন, আপনি ট্যাক্স দিবেন, কোনো তো সাউন্ড করা যাবে না, শুধু ট্যাক্সের কথাই বলতেছেন, কিন্তু ট্যাক্স পেয়ার্স যারা আছে তাদেরও যে একটা ফেসিলিটির দরকার আছে, এটা কিন্তু কেউ ভাবে না। আজকে তাদেরকে যদি একটা এই অনেক ট্যাক্স পেয়ার্স আছে যারা আজকে বৈধ সম্পদ ডিসপোজ করার সুযোগ নাই, আইন নাই, যার কারণে সবাইকে চাপ দেওয়া হইতে ট্যাক্স দেওয়ার জন্য, কিন্তু তাদেরকে এই ডিসক্লোজ করার একটা বৈধ কোনো পন্থা নাই। এই নিয়ে আমি নিজেও অনেক কথা বলছি আজকে আপনাদের সামনে, এই জন্যই বলছি যে এখানে অনেক বিজ্ঞ এমপি মহোদয় আছেন, আজকে সংসদে কথা বলতে পারবেন। এই বিষয়গুলো যদি আপনার ডিসক্লোজ করার সুযোগ না হয়, বৈধ, আমরা কিন্তু কথা বলতে গেলে বলে যে কালো টাকা এবং সাদা টাকা, আসলে কিন্তু এটা যারা বলে তারা কিন্তু না বুঝতে বলে আমার মনে হয়। কারণ অনেক টাকা আছে যেগুলো বৈধ টাকা, এগুলাও আপনার ডিসক্লোজ করার সুযোগ নাই। আজকে আপনি বারবার উদাহরণস্বরূপ আমরা বলি, এটা আপনি একটা ল্যান্ড বিক্রি করবেন, ল্যান্ড বিক্রি করে মনে করেন 10 কোটি টাকা বিক্রি করবেন, যখন আপনি রেজিস্ট্রি করতে যাবেন তখন ওই এরিয়ার ভ্যালুর জন্য বা বিভিন্ন কারণে রেখে
ম্যাক্সিমাম 1 কোটি টাকার বিরুদ্ধে বাইরে আপনাকে রেজিস্ট্রি করতে পারবেন না। এবং এই 1 কোটি টাকার উপরে আপনি গভর্নমেন্টের যে রেট আছে, আগে ছিল 2.5%, এখন 6% হচ্ছে এই বছরে। এই পরিমাণ টাকা আপনার ট্যাক্স দিবেন এবং আপনি এই দলিল মূল্যটা আপনি ডিসকাস করতে পারবেন, আপনার ফাইলে আসবে। কিন্তু এই যে ব্যালেন্স যে 9 কোটি টাকা, এটা কিন্তু আপনি ডিসকাস করতে পারবেন না। বাট এটা কিন্তু ইলিগাল মালিও না ফ্রেন্ড, এটা ব্ল্যাক মালিও না, এটা কিন্তু আপনার লিগেল জমি বিক্রি টাকা। সরকারের আইনের বেড়াদের কারণে আপনি এই টাকাটা ডিসকাস করতে পারেন না, যার কারণে আজকে এই দেশে এই ডলার সংকট, আজকে এই যে মানি লন্ডারিং হয়, এই কারণে যে দেশে টাকা রাখা কেউ নিরাপদ মনে করে না, এদিকে বিদেশ পাঠায়। সুতরাং এই বিষয়গুলো কিন্তু ভাবতে হবে। যদিও এটার সাথে আপনারা মনে করতে পারেন যে আমি এটার সাথে সম্পর্ক না, তবু অনেক কথা বলছি, কিন্তু আমি মনে করি এগুলোর সাথে সম্পর্ক আছে। আমরা শুধু আজকে বিদেশে লোক পাঠাবো, এখান থেকে টাকা আনবো, এদের কথা ভাববো না। বিদেশিরা আছে যে কী কষ্ট তাদের, তারা দেশে যাইতেছে, এইটা বড় দরকার যে তাদের কিভাবে নিরাপদে যাবে, কীভাবে তারা এখানে থাকবে, কীভাবে ফিরে আসবে, এইগুলোর ব্যাপারে যদি আমরা না ভাবি, তাইলে আমরা আজকে ককাস করে কিছু লাভ হবে না, সংসদ হিসেবে কথা বলে লাভ হবে না। আমি ডিসকাস করতেছি এই জন্য যে দেবীর আপনার মনে আছে, আমরা কিন্তু লেবাননে যখন গেলাম তখন দেখা গেল যে অনেক মানে লেবার ইয়ার আছে, বিশেষ করে মহিলা লেবার, এরা শুধু খাওয়ার প্রবলেম, খাইতে পারতেছে না। তাদের যে খাবার, সেই খাবার তারা খাইতে পারে না, এই জন্য তারা মানে বিদেশ আসার জন্য উদ্গ্রীব হয়ে গেছে। আমরা কয়েকদিন আমাদের সেখানকার অ্যাম্বাসেডার সহ আমরা তাদেরকে মিটিং করলাম এবং তাদেরকে বলতে চেষ্টা করলাম যে ওরা যে ধরনের খাবার খেতে পারে, লেবাননে খাবার খাইতে হবে এরকম কথা না, তারা যা খাইতে পারে, ডিম ভর্তা করুক, আলু ভর্তা করুক বা ডিম ভাজি করুক, যে কোনো যেটা সে খাইতে পারে, এরও একটা সুযোগ তাদের দেওয়া হোক। যাই হোক, সৌরভ ভাই, আমাদের আর বলবো না আমার কথা শেষ, যে এই বিষয়গুলো কিন্তু আমাদের এই সকল বিষয়ে আলোচনার দরকার। যে একটা লেবার যে দেশে যাবে, ওইখানে খাওয়ার প্রবলেমই সে থাকতে পারে না বা থাকতে চায় না, তাদেরকে এই সকল সুযোগগুলা করে দিতে হবে। এটা ছোটো বিষয়, বাট এটাকে নিয়ে ভাবতে হবে। আর তাদের তো যারা বিদেশ যাইতেছে, এটা তো আমাদের ভলান্টারিলি তারা যাইতেছে এবং হইতে যায় কিছু টাকা পাঠাইতেছে, তাদের বিরুদ্ধে সরকারের বা আমরা যারা ককাসের নেতা আমরা আছি, আমরাও কোনো কন্ট্রিবিউট করতেছি বলে আমার মনে হয় না। সুতরাং আজকে তাদের কিছু ভাবতে হবে, এই ভাবনা আজকে থেকেই আমাদের আলোচনা আনতে হবে। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের যেহেতু ইফতারের টাইম আমরা 6টার দিকে শেষ করে দিব, এখন আপনাদের যারা সংসদ সদস্যরা সবাই আমার সালাম গ্রহণ করুন। আমি একটু কনফিউজড এখানে। রেনুমা উনি প্রথমেই অনেক নম্বর হওয়া উচিত এজেন্ডাতে। আজকে যারা বাইরে থাকে, যারা ডেস্টিনেশনে আছে, তাদের সুযোগ সুবিধা কি আছে সেটা নিয়ে 1 নম্বর হওয়া উচিত। এবং ডেস্টিনেশনে যারা আছেন তাদের যে ওই দেশের লর কি সুযোগ সুবিধা আছে, সেই সুযোগ সুবিধা দেখার জন্যে আমাদের কক্কাসের কাজ করা উচিত, 1 নম্বর। 2 নম্বর হলো যে এজেন্টের কথা বলেছেন, 2023 সালে একটা আইন হয়েছে, আমরা সবাই জানি। সেখানে এজেন্টকে রিকগনিশন দেওয়া হয়েছে, কিন্তু সাব এজেন্ট যেটা নিয়ে কথা হচ্ছিল সেটা রিকগনিশন নাই। তো আমার মনে হয় দালালটা যদি আপনি আইনগতভাবে করে দেন, এটা প্রবলেম হবে, বেশি প্রবলেম হবে। আইন ছাড়াই দালালরা যেভাবে অত্যাচার করে, আইন করে যদি তাদেরকে আপনি ওই সাব এজেন্ট নামে দিয়ে তাদেরকে যদি আপনি রিকগনিশন দিয়ে দেন, তাহলে তারা আবার দালাল তৈরি করবে। সুতরাং এই দালাল করতে করতে কত দূর যাবে আমাদের বাংলাদেশে আমরা জানি না এটা। সুতরাং রিক্রুটিং এজেন্ট পর্যন্তই থাকেন, আর দালালগুলো যেভাবে আছে, রিক্রুটমেন্ট এজেন্ট যারা আছে তারাই তাদেরকে কন্ট্রোল করবে। এটার জন্য আলাদা আইন করে তাদেরকে আইনের মধ্যে আনলে কিন্তু অনেক প্রবলেমস হবে। আর লাস্টে যেটা আমি বলবো যে আমাদের এখানে, আমি যখন বক্তব্য দিয়েছিলাম পার্লামেন্টে, আমাদের মাননীয় মন্ত্রী ছিলেন, আমাদের এটা হলো প্রবাস কল্যাণ মন্ত্রী, এক্সপেট্রিয়েট মিনিস্ট্রি। আমি অবাক হয়ে যাই যখন একজন ছেলে চাকরি করে নিয়ে বিদেশে যায়, চাকরি করতে যায়, সে ওয়ার্ক পারমিট নিয়ে যায় এবং চাকরিটা করে কেন করে?
তাদের দেশের সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য সে ওইখানে যায় ওয়ার্কার হিসাবে, বিভিন্ন কাজ করে। কিন্তু আমরা ওইটা বুঝাইতে পারি নাই যে ওয়ার্কারটা তাদের দেশের জন্য কত ইম্পর্টেন্ট। না করে আমি বলে শর্টকাট করে ফেললাম মাইগ্রেশন ওয়ার্কার। কেন? ওয়াই দে আর মাইগ্রেটেড? দে আর তো এক্সপেট্রিয়েট ওয়ার্কার। মাইগ্রেশন কেন বলবো? মাইগ্রেশন ওয়ার্কার যখন আপনি একটা লোককে বলবেন তার স্ট্যাটাসটা অনেক নিচে নেমে যায়। আমি এটা ইউনাইটেড নেশনসে যখন মাইগ্রেশন এবং ডেভেলপমেন্ট 2019 সালে হয়েছিল, সেখানেও আমি এই প্রস্তাবটা দিয়েছিলাম যে ওয়ার্কারদের মাইগ্রেশনের কথা আসবে না, কারণ আমার দেশে অনেক ওয়ার্কার আছে। আপনি আমেরিকান একটা কনসালটেন্ট আছে, তা আপনি কি বলবেন যে মাইগ্রেন্ট কনসালটেন্ট? সে তো সঙ্গে সঙ্গে পরের দিন চলে যাবে। এটা কেন আপনি না মান? এই কথাটা আমি পার্লামেন্টে বহুবার বলেছি এবং যেখানে সুযোগ পেয়েছি সেখানে বলেছি, হয়তো বা আমি ইউনাইটেড নেশনসে বলেছি। এরা করে কি, এই মাইগ্রেন্টের সঙ্গে এটাকে এক করে টাকা পয়সার একটা এখানে একটা ব্যাপার আছে। আর আমাদের এক ভদ্রমহিলা বললেন, উনি সুইসের, যে 1500 কোটি টাকা আছে রিইন্টিগ্রেশন সঙ্গে। তো 1500 কোটি টাকা যদি রিইন্টিগ্রেশনের জন্য আসে, দের ইজ নো পলিসি, তো টাকাটা গেল কোথায়? এই যে আজকে এখানে তো আমরা একটা খোঁজ নিতে পারি যে টাকাটা গেল কোথায়, এখানে স্টেক হোল্ডার কতজন আছে। সুতরাং আমরা এখানে এসে বড় বড় কথা বলবো, পার্লামেন্টে আমরা কথা বলবো, কিন্তু সেগুলো কোনো ইমপ্লিমেন্টেশন হবে তাতে কোনো লাভ নাই। এই ককটাসটা করা হয়েছে এই জন্যে। অ্যাডভোকেসি কী করব? অ্যাডভোকেসি বহু পার্লামেন্টে আমরা কথা বলেছি, এখানে স্বামী আমাদের পাটোয়ারি আছে, উনি সহকারে সবাই। আমরা বিদেশে যারা থাকে, আপনি জানেন এটার মধ্যে মালয়েশিয়াতে একবার হয়েছিল আপনার ওই সিন্ডিকেট, মালয়েশিয়ার সিন্ডিকেট। আমি বলেছিলাম, এমরা সাহেব স্বীকার করেছিল সিন্ডিকেট, কিন্তু উনি ভাঙতে পারে নাই। এখনও ভাঙা হয়েছে কিনা জানি না। এইসব ব্যাপারে আমাদের কাজ করতে হবে। আমাদের কাজ করতে হবে যাতে হুন্ডি করে আমাদের টাকা না পাঠায়। আমাদের টাকা, ওদের ইনকাম হয় $6 বিলিয়ন। আমাদের যা 1.5 কোটি লোক আছে তারা $6 বিলিয়ন পায়, আমরা পাই $2 বিলিয়ন অফিসিয়ালি, আর $4 বিলিয়ন যায় হুন্ডিতে। এখানে আমাদের কাজ করতে হবে। আরও যদি প্রণোদনা বাড়াইতে হয়, প্রণোদনা বাড়াইতে হবে। এবং আমাদের ওয়ার্কারকে, সর্বোচ্চ কথা হলো লাস্টে এই প্রবাস কল্যাণ মন্ত্রণালয় থেকে, এক্সপেট্রিয়েট মন্ত্রণালয় থেকে আমরা চাই যে আমাদের ওয়ার্কারের আপনার সম্মান বাড়ুক, তাদেরকে এক্সপেট্রিয়েট ওয়ার্কার হিসাবে চিহ্নিত করা হোক, নট দ্য মাইগ্রেন্ট ওয়ার্কার। এটা আমার ভীষণ অবজেকশন আছে, নট দ্য মাইগ্রেন্ট ওয়ার্কার। ধন্যবাদ স্যারকে। ধন্যবাদ আপনাকে। এখন আমি পার্লামেন্ট মেম্বার এবং বর্তমানে আমাদের কয়েকজন যে আমার দোহার নবাবগঞ্জে ঢাকা জেলায় প্রবাসী অনেক বেশি, আপনারা হয়তো অনেকেই জানেন। ইউরোপে কিন্তু অনেক প্রতিবন্ধকতাও আছে, অনেক সমস্যাও আছে, যেখানে আসলে সত্যিকার অর্থে প্রবাসীরা বাংলাদেশে 2009-এ ভাইস চেয়ারম্যান ছিলাম দোহার উপজেলা পরিষদে। সেখানে আমি অনেক প্রবাসী ভাইদেরকে দেখেছি, অনেক প্রবাসী বোনদেরকে দেখেছি, অনেক নির্যাতনের মুখাপেক্ষী হয়ে ওনারা বিদেশ থেকে চলে এসেছেন, আসতে বাধ্য হয়েছেন। কিন্তু আজকে এই ককাসের আয়োজনে এখানে আমন্ত্রিত হয়ে ভালো লাগলো। আমার আগে যেই ভাই বক্তব্য দিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, আমি মনোযোগ দিয়ে শুনেছি। সত্যিকার অর্থে আমরা পার্লামেন্টে গিয়েছি, কিন্তু রাজনৈতিক ফোরামেও আমরা কথা বলি। যেহেতু আমি কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সারা বাংলাদেশে কাজ করার সুযোগ হয়েছে এবং হবে ইনশাল্লাহ। তো আপনাদের এই ককাসে যদি আপনাদের সাথে এই প্রবাসীদের কল্যাণে কাজ করতে পারি, এদের বাস্তবিক অর্থে আমরা কথায় বড় না হয়ে কাজে আমরা যদি প্রমাণ করতে পারি যে প্রবাসীদের জন্য আমরা কিছু করেছি। আমরা ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় প্রবাসী দিবস ঘোষণা করেছেন এবং মুক্তিযুদ্ধেও আমাদের বাঙালি প্রবাসীদের অনেক অবদান ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেখানেও কিন্তু প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং স্বাধীনতার পরে ওই প্রবাসীদের দেশ গঠনের অনেক ভূমিকা ছিল। তাই আমি আসলে বক্তব্য প্রথম এই বিষয়টা নিয়ে আমি অত কিছু জানিও না, তবে আমি স্টাডি করব। এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে মেহেজাবিন আপার সাথে যুক্ত থাকব। আমি যেন এখানে ভূমিকা রেখে অন্তত বাস্তব চিত্র আমরা যেন প্রবাসীদের কল্যাণে কাজ করতে পারি, তাদের জন্য যেন বাংলাদেশের আসার পরে বা বিদেশে যারা অবস্থান করে, ইউরোপ এবং মিডল ইস্টে নানানভাবে
আমাদের প্রবাসীরা কি বলবো যে সমস্যাগ্রস্ত আছেন, সেখান থেকে কিভাবে উত্তরণ ঘটানো যায়, তাদেরকে সুবিধা দেওয়া যায়, এবং বিভিন্ন যারা এখানে রিক্রুটিং এজেন্ট বিদেশে লোক পাঠান তাদের সাথে আমার মনে হয় বসা উচিত আমাদের ককাসের সবার, আমাদের এখানে যারা কমিটিতে আছেন, যাটা যেন সুনিশ্চিত হয় যে যেন কোনো নির্যাতনের শিকার মানে প্রতিবন্ধকতার শিকার না হয়, তারা সুন্দরভাবে যে উদ্দেশ্য নিয়ে যাবে এবং কাজ যেন ঠিক সেইভাবেই করে বাংলাদেশে রেমিটেন্স যোদ্ধা হিসাবে স্বীকৃতি পায় এবং তাদের কাছ থেকে আমরা বাংলাদেশ উপকৃত হই, এবং তারা এসেও যেন আমাদের বাংলাদেশের এসেও যেন কোনো প্রতিবন্ধকতার শিকার না হয়, সেটাই আমি আজকে সকল যারা এখানে আছেন এই কমিটিতে সকলের প্রতি আহ্বান রাখবো। এবং আমি আপনাদের সাথে আজকে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি যদি প্রবাসীদের জন্য কিছু করতে পারি নিজেকে ধন্য মনে করব। আপনাদের সাথে যুক্ত থাকতে চাই, সেই সুযোগ করে দিয়েছেন। আমি ইনশাআল্লাহ আপনাদের পাশে থেকে কাজ করব। বক্তব্য আর বাড়াবো না। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ পুতুল সংসদ সদস্য অ্যাডভোকেট নাভানা আক্তার, তাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। রমজানের শুভেচ্ছা এবং গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। খুব মনে পড়ে, কারণ ওনারা যখন প্রথম এই ককাসটা করেছিলেন স্মরণ করছি। আমরা একটা ককাসের সাথে কাজ করছি যে ককাসটা শুধু ভয়েস রেজ করার জন্য না, এটার থেকে আমরা এমন কিছু আউটপুট দিতে চাই যা বাংলাদেশের জন্য কাজে লাগবে। যে রেমিটেন্স যোদ্ধারা অর্থনৈতিক চাকাকে সচল করে রাখছে, সেই রেমিটেন্স যোদ্ধাদের জন্য আমরা কি করতে পারছি, এটা কিন্তু আজকে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মাননীয় প্রধান অতিথি, আমি শরীয়তপুরে আমার বাড়ি। শরীয়তপুর গোটা এলাকাটাই প্রবাসী অধ্যুষিত এলাকা, প্রত্যেক ঘরে ঘরে প্রবাসী আছে। এত সমস্যায় জর্জরিত এখানে বলে শেষ করা যাবে না। যে ছেলেটা আজকে এসে যায় রিক্রুট এজেন্সির মাধ্যমে, সেখানে গিয়ে যেই কাজের কথা বলে সেই কাজে এখানে সে অ্যাপয়েন্টমেন্ট পায় না, সেখানে একটা সমস্যা হয়। তারপরে ওইখানে আমাদের এলাকার ছেলেরা আছে, ওরা মিলে সেটা সলভ করে। আবার যখন সে দেখা যায় নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরে আসে, সে কিন্তু এসে এত বেকার হয়ে যায়, কেউ তাকে আর তখন সে তো লোন করে নিয়ে যায় টাকা, বিদেশে হয়তো কারো থেকে ধার করে নিয়ে যায়, সে টাকাটা সে তুলে আনতে পারে না। তখন যে তার কি প্রবলেম হয়, এটা আসলে আমরা একদম কাছে থেকে না দেখলে এটা বোঝানো যাবে না। এবং আমরা অনেক সময় বলি যে ব্যাংক থেকে লোন পাওয়া যায়, কিন্তু এগুলো যে কত কষ্টসাধ্য ব্যাপার, এবং ব্যাংকের লোনের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে ঘুরতে মানুষ হতাশ হয়ে যায়। আসলে এই ব্যাপারগুলো আমরা আজকে মাননীয় প্রধান অতিথিকে পেয়েছি, আমার খুব ভালো লাগছে। কারণ আমার এলাকা থেকে প্রতিনিয়তই ফোন করে, ভাই যখন মন্ত্রী ছিলেন তখনও বলতো যে ভাইয়ের সাথে, মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে একটু কথা বলেন। আর দূতাবাসগুলো তো বলাই বাহুল্য, আমরা এত রেমিটেন্স যোদ্ধা যারা আমাদের অর্থনৈতিক চাকাকে সচল রাখছে, তাদের জন্য দূতাবাসগুলো উদাসীন। আমরা অনেক সময় গিয়ে দেখেছি যে সেখানে লেবাররা কত সমস্যা জর্জরিত, সেই সমস্যাগুলো সমাধান করছে না। মানে একটা কি বলবো, উদাসীন ভাব। আসলে সেই জায়গাটা আরও কি অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য এবং দক্ষতা বাড়ানোর কথা আমি বলবো। মাননীয় সভাপতি মহোদয়, প্রধান অতিথি যেহেতু সভাপতির দায়িত্বে আছেন বৈদেশিক কর্মসংস্থানে, সেখানে আপনি এই ব্যাপারটা একটু দেখবেন। আর যারা আমাদের লেবাররা যারা যাচ্ছে, ওয়ার্কাররা যারা যাচ্ছে, তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট না করে যেন রিক্রুট এজেন্সি যেন না পাঠায়। যে দেশে পাঠায় সে দেশের ভাষা বুঝতে পারতেছে না, সেই দেশে সেই কাজটার সম্পর্কে সে এই দেশ থেকে স্কিল ডেভেলপমেন্ট করে না যাওয়ার জন্য আমাদের দেশের লেবার এবং অন্য দেশের লেবারের কিন্তু কি বলে, দিন শেষে যে ওয়ার্কার যে ইনকাম সোর্সটা, সেটা কিন্তু খুব পুয়ার হয়ে যায়। কারণ হচ্ছে আমাদের স্কিল ডেভেলপমেন্ট না থাকার জন্য অন্য দেশের প্রতিবেশী সবগুলা দেশেরই, আমি যখন বিভিন্ন দেশে গিয়েছি আমি ওদের সাথে কথা বলেছি, ওরা বলে যে আমাদের দেশে আমাদেরকে যে পার ডে যে অনারিয়াম দেওয়া হয় ওদের কিন্তু বেশি।
এটাও কিন্তু আমাদের দেখতে হবে, কারণ আমরা যে জনশক্তি, আমরা লেবারটা শ্রম দিচ্ছে, সেই হিসেবে কাজের টাকাটা পাচ্ছে না। তারপরে যে আছে হেলথের ব্যাপারটা, ওরা বিদেশে যাওয়ার পরে ওরা আমাদের যে আর্ন করবে, সেখানে ওরা সিকিউর আছে কিনা, আর্ন করবে যে ওদের হেলদি কিনা, সেটা দেখার জন্য আমাদের কি ক্যাপাসিটি আছে, সরকার কিভাবে সেটাকে দেখছে, এটা কিন্তু আমাদের একটা জনগণেরও জানে না, অ্যাওয়ারনেস নাই যে ওরা কোথায় যাবে, ওরা প্রবলেমটা ফেস করলে সেই প্রবলেমটা কার কাছে গিয়ে সলভ করবে সেটা জানে না। আর আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটটা আমি বিশেষ করে যেটা দেখি সেটা হলো অর্ধশিক্ষিত মানুষগুলোই বেশি বিদেশে যায়, তো সেজন্য অ্যাওয়ারনেসের অভাবটা আছে। আর আমি আপনার মাধ্যমে সরকারের কাছে বলবো যে প্রত্যেকটা উপজেলা থেকে যেহেতু মাইগ্রেন্ট আছে, সেইখানে প্রত্যেক উপজেলায় যেন অ্যাওয়ারনেসের ব্যাপারটা, স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারটা এবং সরকারের যে সুযোগ সুবিধাগুলো অভিবাসীদের জন্য দেওয়া হয় সেগুলোর প্রচার, প্রচারটা যেন একটু ভালো হয়, তাহলে ওরা প্রপার গাইডেন্স পাবে এবং প্রপার কাজটা করতে পারবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। পারে আর একটা বিষয় আমাদের সাবেক করে আমার প্রশ্ন হলো, এই টিটিসিগুলো যে দিয়ে আসছেন, এই টিটিসিগুলো কিন্তু কোনো কার্যক্রম নাই, এগুলো দেওয়ার কোনো অর্থ নাই। সরকারের কোটি কোটি টাকা নষ্ট করে এগুলো বানানো হয়েছে, কিন্তু এগুলো কোনো অ্যাক্টিভিটিস নাই। এখানে যদি আপনারা প্রবাসী কল্যাণের মন্ত্রণালয় এগুলো দিচ্ছেন, এগুলোতে যদি কার্যক্রম না হয়, যদি দক্ষ শ্রমিক যদি আমি না পাই, তাহলে এই ককাসের যে উদ্দেশ্য, বাইরে মানব সম্পদ আমরা দিয়ে যে বৈদেশিক মুদ্রা অর্জন করতে চাচ্ছি, সেটা কিন্তু ব্যর্থ হবে। এ হলো একটা। আর আমার মাননীয় সংসদ সদস্য ফখরুল ইমাম সাহেব একটি কথা বলেছেন, এই যে বিদেশের লোক পাঠানোর মধ্যস্বত্ব মানুষ যারা, আমরা যাদেরকে ব্রোকার বলি, দালাল বলি, এদেরকে উনি বলছেন যে এদের দরকার নেই। কিন্তু আমি আরও ককাসে বেশ কয়েকটা প্রোগ্রামে হাজির হয়েছিলাম, বেশ কয়েকটা বক্তৃতাও নিজে পার্টিসিপেট করেছি। ব্রোকারদের বৈধতা দেওয়ার পক্ষে এই কারণে পক্ষে, এলাকায় যখন থাকা অবস্থায়, যখন আমি দুইবার একদম ফুল সুইংয়ে 10 বছর একসাথে এমপি, ব্রোকারদের বৈধতা না থাকলে একটা লোক বিদেশে পাঠায়, ওই লোকটাকে খুঁজে পাওয়া যায় না। বৈধতা থাকলে ব্রোকারটা কে, সেই ব্রোকার, তার ব্রোকার একটা নাম্বার থাকবে, কার আন্ডারে সে কাজ করে, তাহলে তাকে ধরার সুযোগটা হবে। আমরা যদি তাকে যদি ধরার সুযোগ পাই, তাহলে যে আমার মানুষটারে বিদেশে পাচার করে ধ্বংস করে দিল, সেই মানুষটাকে উদ্ধার করা আমার পক্ষে সম্ভব। এই দুইটা কথাই আমার মূলত, আমি আমার বর্ষিয়ান পার্লামেন্টারিয়ান, তার কথা আমি ডিফার করি নাই। আমি শুধু বলছি এটাকে বৈধতা দেওয়া যায় কিনা, দিলে আমাদের একটা সুযোগ হবে, এই গরিব কৃষকের যে ছেলেটা লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশ গেল, যার মাধ্যমে গেল, তার আইডেন্টিটিটা নিশ্চিত করা এবং তাকে আমরা যেন ধরতে পারি। আমি সকলকে ধন্যবাদ দিয়ে কথা শেষ করছি। জয় বাংলা। আমি আবেদন সংসদ সদস্য থেকে আর কোনো নাম পাই। আমি সংসদ সদস্য ননী গোপাল মণ্ডল, এই প্রথমবারের মতো ককাসের আওতায় আসতে পেরেছি। তবে ধন্যবাদ জানাচ্ছি ককাসের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয় এবং আমাদের সম্মানিত বিশেষ অতিথি আমাদের বিরোধী দলীয় উপনেতা মহোদয় এবং আমাদের ককাসের সম্মানিত সদস্য মণ্ডলী, সকলকে আমার পক্ষ থেকে এই সম্পর্কে আমার ধারণা খুব অল্প। তবে আমরা পত্রিকা অন্তরে যা দেখছি যে অভিবাসনের নামে বাংলাদেশের মানুষরা পথে ঘাটে, জলে জঙ্গলে, সাগরে মহাসাগরে তারা ডুবে মরছে। এ বিষয়ে কেন হয়, সব জায়গায় যে অভিযোগটা আমরা বেশি করে শুনি, সে জায়গায় আমাদের রাষ্ট্রদূতদের উপেক্ষা, অবহেলা সবচেয়ে বেশি তারা মারত। তারা সেখানে বিদেশে কারো কাছে কোনো সহায়তা পান না এবং তারা জানতেও পারেন না এবং তাদের জিজ্ঞাসা করেও খোঁজ খবর নিয়েও তারাও কোনো সদুত্তর দেন না। এইটা বিষয়। এবং আমরা দেশে আসলে বিমানবন্দরে বিমান কাস্টমস অফিসার সহ বিভিন্ন ইমিগ্রেন্টের যে সমস্ত ধকল আছে, তার কাটাবার পরও যারা বাইরে যে সমস্ত বিমান এই
পাহারা দেয় আনসার পুলিশ পর্যন্ত তাদের হয়রানি শেষ নাই। তো এমনি করে আজকে যদি আমরা ককাসের দক্ষ শ্রমিক, আমাদের বক্তারা যা বলেছে, দক্ষ শ্রমিক না পাঠালে আমাদের এই পাঠানো অর্থই রয়ে যায় এবং আমাদের কাঙ্ক্ষিত লোককে দেশে বিদেশে যে তারা কোনো চাকরি, ভাষাগত সমস্যা, তারপর ভুয়া কর্মসংস্থার ভুয়া ওয়ার্ক পারমিটের নামে মানুষকে প্রতারণা করে খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বিষয়গুলো আমি কথা বাড়াবো না, সময় সংক্ষেপ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা। জি, কিছুরই অ্যাডভাইজার শ্রদ্ধেয় বিষয় সেই আমার মনে যে বাংলাদেশে যে পার্লামেন্টেরিয়ানরা যে জায়গায় আসা যাওয়া করি মাইগ্রেশন ফিল্ডে, খুব একটা আর কোথাও দেখিনি। বড় একটা দেশ ভারত, যেখানে আমি অনেক সময় কাটাই এখন, ওখানেও কিন্তু ঠিক এইভাবে পার্লামেন্টেরিয়ানরা একটা অর্গানাইজড ফোরামে এটা নিয়ে আলাপ করে না। সুতরাং ওইটা একটা বড় প্রেক্ষাপট আছে। আমার মনে হয় যে ইন্টারন্যাশনাল পার্লামেন্টারিয়ান অ্যাসোসিয়েশনে আমার মনে হয় একটা কিছু করা দরকার একটা। বাট মোর অ্যান্ড মোর আমরা যেটা দেখছি যে মাইগ্রেশনটা এখন রিজনাল হয়ে যাচ্ছে। এই রিজনাল ইস্যুটাকে ক্যাপচার করার জন্য মাজিউন আপার একটা বড় উদ্যোগ ছিল যে একটা রিজনালি পার্লামেন্টারিয়ানদের একটা ফোরাম করা। আমার মনে হয় ওটার সময় এসছে। তো এইটা হলো যে অ্যাসোসিয়েশন প্ল্যাটফর্ম, এইটার দিক দিয়ে বাংলাদেশ মানে এই বাংলাদেশের অভিবাসনটা কিন্তু বাংলাদেশের একটা ইন্টারনাল ডিনামিক্স আছে, একটা ইন্টারন্যাশনাল ডিনামিক্স আছে। এই ইন্টারনাল ডিনামিক্স আর ইন্টারন্যাশনাল ডিনামিক্সের মধ্যেই এই মাইগ্রেশন বা মাইগ্রেন্টরা ঘোরাফেরা করে। ওই প্রেক্ষাপটে যাচ্ছি না। আমি শুধু একটা জিনিস বলতে চাই যে বাংলাদেশে সাউথ এশিয়ান অনেক দেশই বড় সমস্যা হলো রিক্রুটমেন্ট। ওই জায়গায় গলতটা রয়ে গেছে এবং এইটা আসলে আমরা এই ফিল্ডে আমার আজকে 30 বছরের বিচরণ, এর কোনো উন্নয়ন দেখি না। শুধু দিনে দিনে আমরা দেখছি এইটার কষ্ট বেড়ে যাচ্ছে। এইটা একটা বড় জায়গা। আমরা রিসেন্টলি একটা ইন্টার মিনিস্টেরিয়াল ডেলিগেশন নিয়ে বেলগ্রেডে গেছিলাম। সার্বিয়া, আপনারা জানেন ফর্মার ইউগোস্লেভিয়া 6টা দেশ ভেঙেছে। ওইখানে অনেক বাংলাদেশি যারা ইউরোপে যাওয়ার জন্য ওইটাকে রুট হিসাবে ব্যবহার করছেন, তারা আটকা পড়েছেন। তো এইটার জন্য একটা ইন্টার মিনিস্ট্রিয়াল ডেলিগেশনের সাথে আমাকেও নিয়ে গেছিলো। বড় সমস্যা দেখলাম যে আগে 5 লাখ লাগতো, এখন 10 লাখ লাগে। এইটাই উন্নতি হয়েছে মানে। এবং এই 10 লাখ কবে যে 15 লাখ হবে অপেক্ষা করতে হবে। সুতরাং আমার কাছে অনুরোধ থাকবে পার্লামেন্টারিয়ানদের যে এই জায়গাটা শক্ত করে ধরার। যদি আপনি রিক্রুটমেন্ট ঠিক করতে পারেন তাহলে অনেক কিছু সমস্যার সমাধান হয়ে যাবে। 1 2 নম্বর হলো বাইরে যখন থাকেন তখন তাদের রাইটস, ওই জায়গায় কিন্তু অনেক প্রোগ্রেস হয়েছে। শুধু মাইগ্রেন্ট ওয়ার্কারদের না, বাংলাদেশি মাইগ্রেন্ট ওয়ার্কারদেরও কিন্তু অবস্থার অনেক পরিবর্তন হয়েছে তারা যখন বাইরে থাকেন। আমি যখন এই ফিল্ডে আসি তখন মিডল ইস্টে রাইটস নিয়ে কোনো কথা বলা যেত না। একটা বড় ডিপার্চার হয়েছে। এখন আমরা শুধু বলি না, আমরা বলি এটা এনশিওর করতে হবে। এবং ওনারাও মিডল ইস্ট, বিশেষ করে ইউরোপ তো অনেক এগিয়ে আছে দিক দিয়ে, মিডল ইস্ট কিন্তু স্বীকার করেছে যে না, এই জায়গায় করতে হবে এবং তাদের নানা কারণে তারা এটাকে প্রায়োরিটি হিসেবে ডিল করে। এবং এই জায়গায় কিন্তু এই যে আমাদের যে সিভিল সোসাইটি, আমি পার্লামেন্টের সিভিল সোসাইটির মধ্যে আনতে চাই, তাদের একটা বড় কন্ট্রিবিউশন। এই যে ভয়েস আপনারা রেজ করছেন, এটা কিন্তু ইস্ট্রিং সিস্টেম এবং ওদের বড় হলো যে ওদের ইমেজ। ওরা কিন্তু ওই অন্য কোনো কারণে এটার অ্যাড্রেস করেনি, ওরা করেছে ওদের ইমেজ ঠিক করার জন্য। তো এই জায়গাটা একটা বড় সমস্যা। আর 3 নম্বর সমস্যা হলো যখন ফিরে আসে তখন আমরা আর তাদেরকে কিছুই করি না, ভুলে যাই। এটাকে যে নামই আপনি বলতে চান, ওই জায়গায় পোস্ট কোভিডে আমি দেখেছি ইমরান স্যারের সময় একটা বড় ডিপার্চার হয়েছে। একটা সময় ছিল যখন আমি তো অনেকদিন সরকারে ছিলাম, আমরা ইনফ্যাক্ট নিজেদের মধ্যে আলোচনার সময় রিটার্নের কথা বলতে পারতাম না। রিটার্নের কোনো স্ট্যাটিস্টিক্স ছিল না, অ্যাজ ইফ সবাই যাচ্ছে, কেউ ফিরে আসছে না। এই জিনিসগুলো ইমরান স্যারের সময় কিন্তু অনেক উন্নয়ন হয়েছে, একটা পলিসি হয়েছে, একটা নতুন করে তাদেরকে রেকগনাইজ করা হয়েছে যে তারা ফিরে আসলেও দে আর অ্যাসেট টু দ্য কান্ট্রি। কারণ তারা শুধু অর্থ নিয়ে আসে না, তারা স্কিল নিয়ে আসে, নেটওয়ার্ক নিয়ে আসে। সুতরাং এটা কিন্তু একটা ইউনিক ডেভেলপমেন্ট আসপেক্টস।
ওই জায়গাটা আমার মনে হয় আপনারা যদি একটু জোর দেন তাহলে আমার মনে হয় ভালো হবে। সো রিক্রুটমেন্ট এবং ফিরে আসার পরে তাদের কি করা দরকার, তাদের কিভাবে সহায়তা করা দরকার, ওই জায়গায় যদি আমরা আপনারা একটু ভোকাল হন তাহলে আমার মনে হয় অনেক লাভ হবে। ধন্যবাদ। ধন্যবাদ শহীদুল হক। আপনার আই হোপ তারা সংসদে এই ব্যাপারে কথা বলবে। এখন আমি প্রাক্তন মন্ত্রী জনাব ইমরান আহমেদ, সদস্যবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সকলে আমার শুভেচ্ছা গ্রহণ করবেন। আসলে সময়টা খুবই অল্প, যেগুলো ডিসকাসড হয়ে গেছে এখানে রিক্রুটমেন্টের ব্যাপারে বলা হয়েছে। রিক্রুটমেন্টটা বেসিক্যালি ডিপেন্ড করে অন দ্য রিক্রুটিং এজেন্সিজ অ্যান্ড যারা যেতে চায়, ইট ইজ এ ড্রিভেন থিং। আর যেটা ফখরুল ইমাম সাহেব দালালদের কথা বলেছেন, দালালরা হচ্ছে যে আসলে আসল শক্তি। এখানে যারা ঢাকায় রিক্রুটিং এজেন্সি আছে তারা কিন্তু ডাইরেক্টলি রিক্রুট করে না, করে আপনার ওই এজেন্টরা। এবং এজেন্টদেরকে আমরা আইনের আওতায় আনার প্রধান কারণ হচ্ছে যে যখন কোনো লেনদেনের প্রশ্ন ওঠে, এই এজেন্টদের যদি আমরা ধরতে না পারি তাহলে কিন্তু আমরা ওই মেইন রিক্রুটিং এজেন্টকে আর ধরা যাচ্ছে না। কারণ টাকাটা নেয় রিক্রুটিং এই দালালরা, এবং তারাই টাকাটা পৌঁছায় এখানে। এবং এন্টায়ার এই রিক্রুটমেন্ট প্রসিডিওরে এরা এখানকার ঢাকার কাগজপত্র ঠিক করে, কিন্তু অ্যাকচুয়াল রিক্রুটমেন্টটা অ্যান্ড লেনদেন যেটা হয় সেটা কিন্তু দালালরা করে। সেই জন্য তাদেরকে আনা হচ্ছে সো দ্যাট প্রত্যেক এজেন্ট দে আর সাপোজ টু গিভ তাদের জন্য কোন এলাকায় কে কাজ করছে, এবং যাতে যদি কোনো কিছু হয় তখন সেটা ধরা যেতে পারে। আজকের আমি যতটুকু বুঝেছি সেটা হচ্ছে যে প্রধান আলোচ্য বিষয় হচ্ছে রিইন্টিগ্রেশন। রিইন্টিগ্রেশনে শহীদুল হক সাহেব বলেছেন এটার যারা রিটার্নিং মাইগ্রেন্ট তাদের কোনো স্ট্যাটিস্টিক্স আছে বলে আমি মনে করি না, এবং এখনও আনফর্চুনেটলি এই স্ট্যাটিস্টিক্সটা নাই। সুতরাং রিটার্নিং মাইগ্রেন্টদের যদি জন্য আমরা কাজ করতে চাই, দ্য ফার্স্ট স্টেপ শুড বি টু এনশিওর যে যারা রিটার্ন করছে, যারা দেশে প্রত্যাবর্তন করছেন তাদের রেজিস্ট্রেশন, এবং জাস্ট এয়ারপোর্টে যখন তারা ভিতরে আসছেন তখনই এটা আইডেন্টিফাই করে যদি করা না হয় ইট উইড বি ভেরি ডিফিকাল্ট। আর সেকেন্ড কথা হচ্ছে যে এটা অবশ্য আমাদেরকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে যেতে হবে থ্রু দ্য এমবেসিজ। যারা রিটার্ন করার জন্য দেশে ফিরে আসছেন তাদের এন্টায়ার সিভি, তাদের কী জিনিসে এক্সপার্টিস আছে, এগুলো নিয়ে আমার মনে হয় এখানে যদি আমরা কোনো ডাটা ব্যাংক করতে না পারি তাহলে কিন্তু আমরা ঠিকভাবে যে রিটার্নিং মাইগ্রেন্টদেরকে আমাদের রিহেবিলিটেট করা দ্যাট উড বি ভেরি ডিফিকাল্ট। আর রিটার্নিং মাইগ্রেন্টদের জন্য আরেকটা জিনিস করা উচিত, তারা যখন সেখানে কাজ করে তাদের ইনভেস্টমেন্ট, তাদের যে ভবিষ্যতে যখন ফিরে আসবে যে টাকাটা দরকার হবে সেইটার কিছুটা সেভিংসের এখানে বন্দোবস্ত, কোনো সেভিং স্কিমের মাধ্যমে এটার বন্দোবস্ত করতে হবে। এবং এই সেভিংটা থাকলে সেখানে ব্যাংকদের সাথে আরেকটা অ্যারেঞ্জমেন্ট করতে হবে, তারা যেন ফাইন্যান্সিং এদের করতে পারে এগেইনস্ট দ্য সেভিং। তাহলে একটা সাবস্টেন্সিয়াল সেভিংয়ে সে হয়তো ব্যবসা শুরু করতে পারে, অথবা তার যে স্কিল আছে সেই স্কিলটা দিয়ে সে কাজ করতে পারবে। কিন্তু এইটা করার জন্য আমার যেটা ফান্ডামেন্টালি দরকার সেটা হচ্ছে যে আপনার ডাটা ব্যাংক। আমাদের ডাটা থাকতে হবে। ডাটা ব্যাংক যদি না থাকে, কে কিভাবে ট্রেন্ড হয়েছে, সে কি কাজ করছে এবং কি অবস্থায় সে ফিরে আসছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে রিট্রেনিং প্রোগ্রাম। অনেকে আছেন ওখানে হয়তো ওইভাবে তাদের কোনো স্কিলস নাই, এখানে রিট্রেনিং স্পেশালি যারা ইয়াঙ্গার মানে অল্প বয়সে যারা ফিরে আসেন তাদেরকে রিট্রেন করার আমার মনে হয় সেই উদ্যোগও আমাদের নিতে হবে। সুতরাং ইটস এ ভেরি কমপ্লেক্স
থিং, এবং এটা নিয়ে আসলে দেয়ার হ্যাজ টু বি এ ভেরি ইন্টেন্সিভ ডিসকাশন অন দ্য রিট্রেনিং এবং রিইন্টিগ্রেশন ইনটু দ্য কমিউনিটি। এবং আমি মনে করি এতদিন যারা কিভাবে যাচ্ছে সেগুলো নিয়ে কথা বলেছে, অনেক কথা হয়েছে। দ্য লজ আর দেয়ার, এখন কথা হচ্ছে যে সে লগুলো ইমপ্লিমেন্ট করা। এই যে টাকার কথা, যেটা বেলগ্রেডে আপনি 10 লাখ টাকার কথা বলেছেন, আমার বাসায় বর্তমানে একটা ছেলে আছে, সে যাবে ইটালিতে, তার আত্মীয় স্বজন আছে। দেন তাকে আমি কষ্ট করে একটা হোটেলে asked him to get the interning প্রোগ্রামে ভর্তি করিয়েছে। তার লাগবে 15 লক্ষ টাকা। আপনি 10 লক্ষ বলেছেন, 15 লক্ষ টাকা তার লাগবে। দিস ইজ টু মাই পার্সোনাল নলেজ, আই নো অ্যাবাউট ইট। সুতরাং এই জিনিসগুলো, এবং সেটা সেখানে বলছেন মালয়েশিয়াতে আমাদের যাওয়ার কথা 1 লাখ টাকার কমে। অফিসিয়ালি নাও উই নো দ্যাট ইজ ছিল, বিকজ ওই মালয়েশিয়ান যেই ওখানে প্রসেসিং, সেখানে 1 লাখ টাকার উপরে চলে যাচ্ছে। সুতরাং এই যে জিনিসগুলো আমরা বলি, এগুলো আমরা অনেক আইন করেছি, আইনের ইমপ্লিমেন্টেশন এটার উপর জোর দিতে হবে। আমাদের এটার উপর যদি জোর দিতে না পারি তাহলে কোনো কিছু হবে না। আমি ফার্দার বলতে চাই না, কারণ সভাপতি এবং প্রাক্তন মন্ত্রী এখানে আছেন, তিনি বলবেন তার কিছু সময়, কারণ আজকে সময় আমাদের ইফতারের মাধ্যমেই আটকা। ইউ হ্যাভ 10-15 মিনিট। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ আনিসুল ইসলাম মাহমুদ এমপি। আপনার সহযোগিতা আমাদের সবসময় দরকার, এবং চিফ গেস্ট যার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম, উনি আসলান আহমেদ এমপি, চেয়ারম্যান দ্য পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি। সবাইকে আসসালামু আলাইকুম। সময় শর্ট না বলেই আমি স্টার্ট করছি। সাবজেক্টটা আসলে, এবং এই শহীদুল হক সাহেব কিন্তু খুব কথাটা যেটা বলেছেন, you need a more intense discussion, and না ঠিক আছে, বাট আমাদের অরিজিনাল যে 4টা পয়েন্ট অবজেক্টিভ যেটা ছিল আজকের এই মিটিংয়ের, আমি সেখান থেকেও কিছু নেব। বাট মূলত বক্তারা এখানে যা কিছু বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলি বলেছেন, কিন্তু অ্যাজ আই সেড এটা সবগুলি আমি বসে বসে নোট করতে করতে এখন আমি নিজে কনফিউজড হয়ে গেছি কোথায় স্টার্ট করব আর কোথায় শেষ করব। আমি যেটা আমার চোখে পড়বে আমি সেই হিসাবেই করি। স্টার্ট করি দালালদের দিয়ে। দালালদের এই যে 2013 সালের যে আইন যেটা ছিল, যেটা অ্যামেন্ডমেন্ট করা হলো আমাদের সময়, এই গত বছরে, এখানে কিন্তু যারা সাব এজেন্ট যাকে বলা হয়, যারা দলাল বলা হয়, or whatever you call it, সাব এজেন্ট, তাদেরকে আমরা একটা স্বীকৃতি দিতে চেয়েছিলাম, একটা আইডেন্টিফিকেশন দিতে চেয়েছিলাম। কিন্তু যেখানে রিক্রুটিং এজেন্টরা, ওনাদের একটা অবজেকশন ছিল। আমরা যে লাইনে ওদেরকে একটু নিয়ন্ত্রণের ভিতরে রাখার জন্য আমরা বলেছি কি দ্যাট ওয়ান সাব এজেন্ট উইল বি রেজিস্টার্ড অনলি উইথ ওয়ান রিক্রুটিং কোম্পানি। এটাতে কিন্তু রিক্রুটিং কোম্পানিরা কিন্তু ইন্টারেস্টেড না, বিকজ ওনারা চায় কি দ্যাট সব রিক্রুটিং দালালরা যারা আছে, দে শুড বি অ্যাভেলেবল, সবার জন্য অ্যাভেলেবল থাকা উচিত। এখন সিলেটের দালাল তোমার বরিশালের রিক্রুটিং এজেন্টের কাছেও বিক্রি করতে পারবে, আর রংপুরের দালাল তোমার টেকনাফের এজেন্টের কাছেও বিক্রি করতে পারবে। তাহলে তো আমরা তো কোনো নিয়ন্ত্রণ রাখতে পারবো না, কোনো কন্ট্রোল রাখতে পারবো না, যার জন্য এই কাজটা এখন পর্যন্ত হয় নাই। আমি আশা করি দ্যাট বর্তমান মন্ত্রী সাহেব আছেন, বর্তমান সেট আপ যা আছেন, ওনারা যদি যা আমরা ছেড়ে এসেছি ওখান থেকে যদি টেক আপ করে, আর আমি তো যেহেতু কমিটিতে আছি, আমি তাও চেষ্টা করব দ্যাট আমরা এই কন্ট্রোল একটা যে আনতে পারি।
বাট এখানে বাইরার যদি আমাদের যাকে বলে সাপোর্ট যদি না পাই তাহলে ইট উইল বিকাম কমপ্লিটলি ডিফিকাল্ট। মালয়েশিয়ার কথা উঠলো এই শেষে, আনিস ভাই যেটা বললো 1 লাখের উপরে তো শুধু ওখানেই দিতে হয়, এটা সবাই জানে। ওখানে যে অবস্থা, যে আন্ডারহ্যান্ড পেমেন্ট যেটা করতে হয় থ্রু হোয়াট এভার মেকানিজম, পেমেন্ট তো করতে হয় আমার ওয়ার্কারকে। বাট এখানে আমাদের আমাদের যে ফল্ট যেটা আছে, আমাদের রিক্রুটিং এজেন্ট কিন্তু জেনে একটা ওয়ার্কারকে ওখানে পাঠাচ্ছে যে তোমার জন্য এখানে চাকরি আছে, আর ওখানে গিয়ে যখন চাকরি পায় না, then who's responsible? Definitely my recruiting agent is responsible, because he is the first person যে ওদেরকে এখান থেকে পোস্ট করে নিয়ে যায় ওখানে। ইস্যুস কিন্তু অনেকগুলি, একটা পরে একটা দেখতে গেলে এটা কিন্তু আমরা কিন্তু we can go on talking, but if we take যদি একটা একটা করে যদি সেকশনালাইজ যদি আমরা করি, ছোট ছোট আকারে সলিউশন কিন্তু বাইর করা যাবে। যদি সাব এজেন্টসরা ইফ দে আর রেকগনাইজড এন্ড দে আর সার্টিফাইড এন্ড দে হ্যাড আইডি কার্ড যদি থাকে, তাহলে ওই যে শরীয়তপুর আমার নবানা যে পুরো যে অতজন ওয়ার্কার যারা আছে, শরীয়তপুর, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, ম্যাক্সিমাম মানুষ কিন্তু ইটালিতে বসে আছে। আর ম্যাক্সিমাম মানুষ আপনি দেখবেন হয়তো লিবিয়ার পথে গেছে ওখানে। আর ম্যাক্সিমাম মানুষ কিন্তু রিক্রুটিং এজেন্টের থ্রু দিয়ে যায় নাই, ওনারা কিন্তু ট্রাভেল এজেন্টের থ্রু দিয়ে ভিসার টিকিট করে ওখান থেকে জাহাজে উঠে গেছে। আর অনেকে এদের মধ্যে আনফর্চুনেটলি ওরা কিন্তু মেডিটেরিয়ান সিতে গিয়ে মরেও গেছে। এটা কিন্তু আপনি কিন্তু এই মন্ত্রণালয় বলেন বা রিক্রুটিং এজেন্ট বলেন, ওদেরকে কিন্তু আপনারা দায়ী করতে পারেন না। নাও বড় কথা হলো দ্যাট ম্যাক্সিমাম এফর্ট আমাদের যেটা আছে এখানে, আমাদের ডেভেলপমেন্ট পার্টনার আছে, তাদেরকে they are always very proactive. I think instead of putting money where they are putting now, they should be putting money only in awareness. Awareness, whether you do the awareness sitting in Italy or whether you do the awareness sitting in my Upazila in Sylhet, but money should be spent on awareness. এই যে রিইন্টিগ্রেশনের জন্য যে এই যে রেজ প্রজেক্ট যেটা আছে, আমি কিন্তু প্রথম থেকে কিন্তু আই বিন পার্সোনালি against it because at the end of the day 2 লাখ ওয়ার্কারকে আমরা 13,500 না কত টাকা দেব, ওদেরকে কিছু ট্রেনিং দেব, বাট ওই যে 13,500 টাকা যে দেব, ওটা তো বাজার বাড়িতে যেতে বাজার কিনে যাবে, ওটা চাই। There is no tangible effect of that. কিছু কিন্তু বেনিফিট হবে না। So we have to consider this. আর বড় কথা তো এখানে I think নাজিয়া বললো, which is also a fact, that এই টাকা তো it's not a grant, এটা তো লোন। আর এই লোন who will pay back? Any project has to be an inbuilt repayment program in the project. Otherwise that project should not be accepted. দর্শকতা আমারও আছে, I will not deny that. But then it is bureaucracy, it is the system, it is the laws that govern all this. যখন বলা হয় that it doesn't matter foreign exchange is coming into the country. If that is the logic for doing the project, তাহলে তো আমার তো কিছু বলার নাই। বাট আলটিমেটলি আমরা কিন্তু এখানে অনেক কিন্তু রং কাজ আমরা কিন্তু করে ফেলতেছি। মার্কেট ইজ শ্রিঙ্কিং ভেরি ফাস্ট। গত বছর যদি আমরা 11 লাখ না কত মানুষ, 11 লাখ না, হ্যাঁ 13 লাখ, আমি তো আউটডেট হয়ে গেছি অলরেডি। 13 লাখ আমরা যেটা পাঠিয়েছি গত বছর, এই বছর বোধহয় 5-6 লাখও হবে না। Why has this happened? The ministry is not to blame at all. এটা কিন্তু মিনিস্ট্রির দোষ না, এটা গভর্নমেন্ট পলিসিরও দোষ না।
এটা হলো কি যে দেশ যারা নেবে, ধরেন মালয়েশিয়া had said that they will take 5 lakh people from us. এই মে মাসে কিন্তু ওদের 5 লাখ টাকা পুরো হয়ে যাবে। 5 লাখ পুরো হয়ে গেলে নেক্সট 5 লাখ নেবে না, 1 লাখ নেবে না, 2 লাখ নেবে, এটা কিন্তু পরের ব্যাপার। আমরা যে ফেল করব যদি ইফ ইউ ডোন্ট স্টার্ট নেগোশিয়েটিং উইথ মালয়েশিয়া নাও, আগামী যে তোমাদের 5 লাখ আছে বা 10 লাখ আছে, সেখানে আমাদের বাট কত আছে এটা কিন্তু এখনই তুমি আমার সাথে নেগোশিয়েট করো। We should not be sitting here in Dhaka, we should be sitting in Malaysia. Whether it is us or our embassy or whoever it is, এটা কিন্তু আমাদের এখানে বসে এটা কিন্তু থাকা উচিত না। Middle East market is shrinking, but market is not shrinking. Market is changing. অদক্ষ থেকে দক্ষতে যাচ্ছে, আর দক্ষতা করতে গেলেই কিন্তু আমরা কমপ্লিটলি ফেল করে যাচ্ছি। নাদার এক্সাম্পল উইচ আমি আমার লাস্ট বক্তব্য যেটা মন্ত্রণালয় থেকে যখন বিদায় নেই পরিবর্তনের পরে, ওই সময় আমি বললাম কি আমি শুধু একটা দুঃখই নিয়ে যাব, আমার দক্ষতা সাইডে I could not do what I wanted to do, and that is because the system is such that কোনো চেঞ্জ আনতে গেলেই আইন কানুন কিন্তু সবগুলি সামনে খাড়া করে দেয়, স্যার এটা করলে তো ওটা হবে। আর বেশিরভাগ যখন when it is ICNEC approved proposal, উত্তর এটাই, স্যার এটা তো প্রধানমন্ত্রীর অ্যাপ্রুভাল করা আছে, এটা এখন যদি কোনো পরিবর্তন আনতে যান তাহলে তো এটা ICNEC আবার পাঠাতে ফর, ওটা কি বলে, ওটা there's a word for it, না মডিফিকেশন, there's a word for it, মানে ওটাকে আবার এনিওয়ে শব্দটা আমার মনে পড়তেছে না, দ্যাট এটা আবার রিকাস্ট করে ওটাকে আবার পাস করে নিয়ে আসতে হবে। ওয়াই? এই যে ট্রেডসগুলি যেটা আমাদের বর্তমান যে ট্রেড নিয়ে আমাদের টিটিসিগুলি চলতেছে, all of them are completely useless in the present day context. In the present day context, only the service industry is the most important trade that is required. Nursing bolo, caregiving bolo, hospitality bolo, this is all where the trade is required. Where the trade is required, we cannot do it. সব টিটিসিস গুলিতে তোমার রাজমিস্ত্রি আছে, প্লাম্বার আছে, এইগুলি আছে, ওগুলি আছে। The straight bottleneck comes down to the system or the bureaucracy. So এটা কিন্তু আমাদেরকে কিন্তু বারবার এটা খেয়াল রাখতে হবে যে the problems that are not they are solvable, but we are not being able to solve it. Why we are not being able to solve it? Because আইনে ওটা মানা করা আছে, আইনে কিন্তু কিচ্ছু মানা করা নাই। যদি করার ইচ্ছা থাকে তো এনিথিং ক্যান বি ডান। It is a question that you just take the file up to the PM and say, Madam, this is required. You have to justify it to the PM. It can be done. Whatever. আমি এখানে কোনো ব্লেম গেমে যাচ্ছি না, এখানে ইন্স্যুরেন্সের কথা একটা এসেছিল। ইন্স্যুরেন্সে কিন্তু আমরা যে ন্যাশনাল ইন্স্যুরেন্সের যেটা আমরা করেছি, আমরা কিন্তু আন্তর্জাতিকভাবেও কিন্তু ইন্স্যুরেন্সের অনেক চেষ্টা করেছি। অনেক কোম্পানিজগুলি, আপনার মিডল ইস্ট থেকে কোম্পানি, তোমার অস্ট্রেলিয়া থেকে কোম্পানি, আমরা কিন্তু প্রমোট করে চেষ্টা করেছি কিন্তু গেট দেম ইনভলভ। আটকে যায় এক জায়গায়, মিডল ইস্টে বলে কি ওদের দেশের কোম্পানি ছাড়া আর কাউকে ওরা কাজ করতে দেবে না। Case finish. You can't do anything more about it. Australian company, they were interested, they were willing to put in money and everything and all that. সে যে বললো কি that ভাই মিডল ইস্টে গিয়ে ওনারা কিন্তু বলে কি that আমাদের কোম্পানি থ্রু দিয়ে করতে হবে। সেম থিং উইথ আমাদের এখানে যে ন্যাশনাল কোম্পানি যেগুলি আছে, উই অলসো ক্যানট ডু দ্য সেম থিং। তো এই অবস্থায় গিয়ে কোথায় দাঁড়ালো? আমরা ম্যাক্সিমাম যেটা হয়েছে কি দ্যাট
আমরা ইন্স্যুরেন্স 2 লাখ থেকে নিয়ে গেছি 10 লাখে। আপনার প্রিমিয়ামকে নিয়ে নামে নিয়ে এসেছি 10,000-এ, 1,000 টাকা ফর 10 ইয়ার্স, 1,000 টাকা ফর 10 ইয়ার্স, কাভারেজ 10 লাখ টাকা যদি মারা যায় বা ইনজিয়ার্ড হয়। এটা কিন্তু খুব ভালো করে চলছে, এখানে কিন্তু কোনো সমস্যা নাই। বাট তারপরে ওখানে যারা মারা যায়, ওখানে যারা যে ওখানে মারা গেলে ওদের যে বেনিফিট যেটা আছে, ওরা কিন্তু থ্রু নর্মাল চ্যানেল ওরা কিন্তু দেশে নিয়ে আসতে পারছে। বাট এখানে যেটা বলা আছে কি যদি ওখানে কোনো হেলথের যদি রেগুলার পেমেন্টের ব্যাপার যদি আছে, হ্যাঁ ওই পেমেন্টটা আমরা কিন্তু এখানে আনতে পারছি না, বিকজ সিস্টেমটা নাই। যাই হোক, এটাও কিন্তু আমরা যদি করি এটা করা যাবে। নিউ মার্কেট, থাইল্যান্ডের কথা কে বলেছেন, কে মেনশন করলো? রাইট, সরাবুদ্দিন সাহেব মেনশন করলেন থাইল্যান্ডের কথা। থাইল্যান্ডের কথা কিন্তু আমরা অনেক আগে আমরা কিন্তু মুভমেন্ট স্টার্ট করেছি। থাইল্যান্ড ইজ ইন্টারেস্টেড, বাট আনলেস উই কাম টু এ সিচুয়েশন ওদের সাথে বসে কে ভাই আসো তোমরা কেমনে নেবা, কি কীভাবে নেবা, এটা তো ওখানে না গেলে এটা তো কিছু হবে না। আপনি যাবেন নাকি? আচ্ছা, করেন না, করেন না, এখন মন্ত্রণালয় কথা বলেন। এই কথাগুলি তোমার দি কনসেপ্ট অফ ওয়ার্কার্স, আপনি যে বারবার বলছেন কি এক্সপ্যাট্রিয়েট কনসেপ্ট, পুরো জিনিসটাই কিন্তু আমরা এখনো রং ফুটে আছি। আমাদের 3টে ক্যাটেগরি মানুষ আছে এখানে, এটা শহীদ সাহেব আমাকে হয়তো সাপোর্ট করবেন: মাইগ্রেন্ট, এক্সপ্যাট্রিয়েট অ্যান্ড ডায়াসপোরা। ডায়াসপোরাকে কিন্তু আমরা এখনো আমাদের কিন্তু ওই ফোকাসের মধ্যে এখনো আনি নাই। বাট ডায়াসপোরা ইজ দ্য বিগেস্ট সেক্টর যেটা আমাদেরকে ইউজ করতে পারি। আমরা ডায়াসপোরা পলিসি স্টার্ট করেছি, এটা আমি আসা পর্যন্ত ইট ওয়াজ বিং কী বলে ডিসকাসড অ্যান্ড কী বলে রিভিউ করা হচ্ছিল, তারপর শেষে কী হলো ওটা আমি জানি না। বাট ডায়াসপোরা পলিসি হতে হবে, অ্যান্ড ইট উইল হ্যাভ টু বি আন্ডার ওয়ান মিনিস্ট্রি। এই মুহূর্তে ডায়াসপোরা ইজ বিং হ্যান্ডেল বাই দ্য ইআরডি, বিকজ ইআরডি ডায়াসপোরা তোমার ফরেন এক্সচেঞ্জ দেয় দেশে, তো ইআরডি বলে কে এটা আমার এরিয়া, ইআরডি ফরেন এক্সচেঞ্জ হ্যান্ডেল করে, সো দে সে ইট ইজ মাই এরিয়া। নাও দে উইল নট, ওরা ছাড়তেছে না, সো এই জিনিসটা পুরোটা ঝুলে আছে। যাই হোক, আমি তো 50টা টিটিসির ব্যাপারে যেটা কথা হয়েছে, 50টা টিটিসি এটাও another failure. Again, it's a bureaucratic failure. প্ল্যানিং কমিশন বা গভর্নমেন্টের নিয়ম আছে, আমি যতদূর জানি, কি যখন কোনো এই ধরনের ম্যান পাওয়ার সহ যখন কোনো ডিপিপি পাস করা হয়, যখন কনস্ট্রাকশন স্টার্ট হবে, সেই সময় কিন্তু ম্যান পাওয়ার অ্যারেঞ্জমেন্টটা কিন্তু ওই সময় কিন্তু স্টার্ট করতে হয়। তো ইফ দ্য প্রজেক্ট ইজ ধরুন 5 বছরে ম্যাচিওর করবে, এই 5 বছরের মধ্যে আপনার ম্যান পাওয়ার কিন্তু রেডি হয়ে ট্রেন করে কিন্তু আপনি রেডি থাকতে হবে। আমাদের ওটা হয় নাই। তো যখন আমাদের বিল্ডিং কমপ্লিট হলো, সব কিছু হলো, অনেক ধাক্কা ধুক্কা করে শেষ করা হলো, নেট এটা কিন্তু বাই দ্য ওয়ে এটা কিন্তু 50 না, এটা 40 যেটা আছে, এটা যখন করা হলো, রেডি হলো, বিল্ডিং রেডি, ম্যান পাওয়ার নাই। তো এখন ম্যান পাওয়ার একবার ফাইন্যান্স মিনিস্ট্রি বলে, একবার জনপ্রশাসন বলে, একবার এই অমুক বলে, ওটা কিন্তু এখনও ঝুলন্ত অবস্থা আছে। তো আমি যেটা পার্সিয়ালি কিছু স্টার্ট করতে পেরেছি, উইচ আই এম নট এট অল হ্যাপি, দ্যাট বিভিন্ন ডিফারেন্ট টিটিসি থেকে কিছু ওই ক্যানাবিলাইজ করে, তোমার এখান থেকে 5 জন, ওখান থেকে 3 জন, ওখানে 4 জন করে কোনো মতে একটা স্কেলেটন হিসাবে চালু করা।
দ্যাট ইজ হাউ ইট ইজ। এখন এটা কখন এটা হবে কি হবে না বলা মুশকিল। আনিস ভাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, রিইন্টিগ্রেশনের যারা রিটার্নি যারা আছে, দ্য মিনিস্ট্রি হ্যাজ এ ভেরি গুড প্ল্যাটফর্ম, যেটা আপনার আমি প্রবাসী যেটা ওরা ইউজ করছে ফর সেন্ডিং রেজিস্ট্রিং পিপল অ্যাব্রড যারা যায়, এখন ওটাই কিন্তু কাজে চলছে। একই প্ল্যাটফর্মে কিন্তু যারা রিটার্নি আছে, যারা যাবে, ওরা তো ওদের পাসপোর্টে দিয়েই তো কিন্তু রেজিস্টার করে যাচ্ছে। দেভ গট দ্য বিএমইটি রেজিস্ট্রেশন কার্ড। ফেরার সময় অল দে হ্যাভ টু ডু ইজ দে হ্যাভ টু শো দ্য রেজিস্ট্রেশন কার্ড। দ্য কম্পিউটার উইল অটোমেটিক্যালি সে দ্যাট ইমরান আহমেদ কার্ড নাম্বার 1 ওয়েন্ট অত তারিখ, কেম ব্যাক অন অত তারিখ। এটা কিন্তু সাথে সাথে কম্পিউটার সাথে রেজিস্টার করে ফেলবে। আই থিঙ্ক আজান বোধহয় পড়ে গেছে। আমি এখানেই শেষ করি। I wish I could continue, but we have to be, আমরা ডিজিটাল স্মার্ট বাংলাদেশের কথা বলি, আমরা যদি সবসময় বাধা হয়ে দাঁড়াই নিজের স্মার্ট করার, আমরা যদি স্মার্ট না হতে চাই, তাহলে নোবডি ক্যান টেক আস ফরওয়ার্ড, আমরা কিন্তু ব্যাকওয়ার্ডেই থাকবো। আপনাদের সবাইকে ধন্যবাদ, ক্ষমা করবেন আমি যত বলতে চেয়েছিলাম অত বলতে পারি নাই, বাট দেখি আরেকদিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় আমরা আরেকদিন আপনার কথা শুনবো, বিকজ আমাদের আরো অনেক প্রশ্ন ছিল যেটা আসলে আমাদের ইফতারের টাইম হয়ে গেছে। আমি কমিটির সভাপতি এবং আমাদের বিরোধী দলের নেতা আনিস ভাই, এক্সিস্টিং এমপি, এক্স এমপি, এটা ককাসের বিউটি যে আমরা এক্স এমপিরাও থাকতে পারি এখানে। এটা ইসরাফিল আলম ভাই যখন সংবিধান করেছিলেন তখন করেছিলেন। আই ক্যান সি IOM দেয়ার, হেলভেশিয়া, সুইস এম্বাসি অ্যান্ড মেনি আদার স্টেক হোল্ডার্স। এটাই ককাসের বিউটি, ইনক্লুশন। আমরা সবাইকে একটা প্ল্যাটফর্মে আনতে পারি। তো আমি সবাইকে ইফতারের আহ্বান জানাচ্ছি। আমার মনে হয় সাবেজেল ইস্যু নিয়ে আমাদের একটা ইনডেপথ ছোট মিটিং করা প্রয়োজন হবে। ওয়ে ফরওয়ার্ডের মধ্যে এটাই হওয়া উচিত। পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট, রিইন্টিগ্রেশন নিয়ে আমরা পরবর্তীতে আরও কিছু সাজেশন দেব। সবাইকে ধন্যবাদ। আমি ভালো লাগলো, ভালো লাগলো।